চলো আজকের সাতকাহন সমরেশ মজুমদারের সাতকাহনের ১৬তম পর্ব শুরু করা যাক। বাড়িটা শুধু পুরনো নয়, গঠনেও আজকের দিনের সঙ্গে কোনো মিল নেই। সিঁড়িগুলো সরু এবং হঠাৎ হঠাৎ বাঁক নেওয়া। কেমন একটা স্যাঁতস্যাঁতে গন্ধ বেরিয়ে আসছে দাঁত দেখানো ইটের শরীর থেকে। দীপার মনে হলো এই বাড়ি যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। কথাটা বলতে মায়া মাথা নাড়ালো। না, এদেশের সংস্কারের মতে এ বাড়ি সহজে ভেঙে পড়বে না। 4 শরিকের বাড়ি, মায়াদের ভাগে পড়েছে 3খানা ঘর। সেদিকে পা বাড়ানো মাত্র একটা সুন্দর মোলায়েম গন্ধ নাকে এলো। দরজাই খোলাই ছিল। ভেতরে ঢুকে জুতো এক পাশে খুলে রেখে মায়া বলল, ছোটো মামা তামাক খাচ্ছে, ওইটে আর বেহালা বাজানো তার শখ। জুতোটাকে ওখানে রাখার নির্দেশ মায়ের। আমারও মন্দ লাগে না। এই সময় এক প্রৌঢ়া মহিলা দরজায় এসে দাঁড়ালেন। লম্বা গৌরবর্ণা দেহ, পরনে সাদা শাড়ি, ঘোমটা মাথায় মাঝ বরাবর, কানের অপরকার চুলের সামান্য পাক ধরেছে, চোখে চশমা। মায়া বলল, এর নাম দীপাবলি, জলপাইগুড়ির চা বাগানে থাকতো, ডান্ডাস হোস্টেল থেকে পড়েছে। তারপর দীপার দিকে ঘুরে বলল, ইনি হাইনেস লেট নবীনচন্দ্রের স্ত্রী, আমার জননী। ভদ্রমহিলা হাসলেন। এসো, ভেতরের ঘরে এসো। মায়া বলল, খুব খিদে পেয়েছে। রাধা কোথায়? রান্নাঘরে। যা গিয়ে বল। মায়া চলে যেতে তিনি দীপাকে ভেতরের ঘরে নিয়ে গেল, বসালেন। একটা পালঙ্ক, দেওয়ালে অজস্র মানুষের ছবি এবং সেগুলো প্রায় বিবর্ণ হয়ে এসছে। কিছু আদ্যিকালের আসবার। মায়ার মা মুখোমুখি দুটো চেয়ারে দীপাকে নিয়ে বসলেন। কোন চা বাগানে? দীপা নাম বলে জিজ্ঞাসা করলো। আপনি ওদিকে গিয়েছেন? মাথা নাড়ালেন। ভদ্রমহিলা অনেক আগে গিয়েছেন। আমার দাদু ছিলেন স্টেশন মাস্টার। মালবাজার নামে একটা জায়গা আছে তোমাদের ওদিকে, সেখানে পোস্টেড ছিলেন। মায়ের সঙ্গে 7 বছর বয়সে তার কাছে গিয়ে কিছুদিন ছিলাম। এত সবুজ আর এত নীল আকাশ আজও ভুলতে পারি না। আপনারা তো এই কলকাতারই মানুষ। হ্যাঁ, আমার দুকোলাই কলকাতায়, একেবারে সুতানটি কলকাতার। মায়াকে দেখে কিন্তু সেটা মনে হয় না। বুঝলাম না। না মানে যদি কিছু মনে না করে তাহলে বলতে পারি। তুমি নিঃসংকোচ বলতে পারো। মায়া যেরকম সাহসী মেয়ে। ও যেভাবে ইউনিয়নের কাজ করে, নাটকের দলের সঙ্গে যুক্ত, কোনো মিথ্যে সংস্কারকে আঁকড়ে নেই, এমন মেয়ে উত্তর কলকাতা পুরনো পরিবারে বড় একটা দেখা যায় না। জানেন, এখনও আমাদের কলেজে মেয়েদের অভিভাবকরা ছাতার আড়ালে করে নিয়ে যায়। এই ব্যাপারে কি মফস্বলের কলেজের হয় না? স্কুল থেকে পাশ করার পর প্রথম 2-1 দিন হয়তো যেত, পরে জলপাইগুড়ি মেয়েরা একাই যেত। ক্লাসের একটি মেয়ে বলেছিল, দক্ষিণ কলকাতার কলেজগুলোতে মেয়েরা একাই যাতায়াত করে। ভদ্রমহিলা হাসলেন। এখানকার অভিভাবকরা বোধহয় একটু বেশি সতর্ক। আর মায়া কিন্তু নতুন কোনো কাজ করছে না। প্রায় 50 বছর আগে ঠাকুরবাড়ির মেয়েরা গান গাইতেন, নাটক অভিনয় করতেন ছেলেদের সঙ্গে। রবীন্দ্রনাথ তো নিজেই নাটক পরিচালনা করেছেন। আমি জানি, স্বাধীনতা সংগ্রামের সময় গান্ধীজির ডাকে অনেক মেয়ে সংকোচ ঝেড়ে ফেলে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিল। কমিউনিস্ট পার্টিকে যখন নিষিদ্ধ করা হলো, তখন অনেক মেয়ে সেই দলে কাজ করত। দীপা অবাক হয়ে বলল, আপনি তো অনেক খবর রাখেন। কী আশ্চর্য! চোখ কান খোলা রাখলেই তো এসব জানা যায়। তোমাকে তোমার বাবা জলপাইগুড়ি থেকে টাকা পয়সা খরচ করে কলকাতায় লেখাপড়া করতে পাঠিয়েছে। তুমি রাসা সুন্দরী দেবীর নাম শুনেছ? না। রবীন্দ্রনাথের কেউ হন? না গো, সেইটার অবাক কাণ্ড। তার সঙ্গে রবি ঠাকুরবাড়ির 3 কুলেও কোনো সম্পর্ক ছিল না। ঘরের দরজা বন্ধ করে লেখাপড়া শিখেছিলেন। তারপর বাঙালি মেয়েদের মধ্যে তিনি প্রথম লিখলেন আত্মজীবনী। তাই দেখে এদেশের পুরুষরা বলেছিল, ঘোর কলিকাল চলছে, এখন মেয়ে ছেলেরা পুরুষদের কাজ করবে, এখন মিনসেরা জড়ভরত হয়ে থাকবে মনে হচ্ছে। কত কষ্ট করে সবাই পড়াশোনা করত। সত্যেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী জ্ঞানদানন্দিনী
রাত্রে ঘরে দরজা বন্ধ করে পড়তেন। তখন তো লেখাপড়া শেখা, জামা জুতো পরা, বাইরে বেরো হওয়া, গান গাওয়া, পুরুষদের সঙ্গে কথা বলা অপরাধ হিসেবে গণ্য হতো। মেয়েদের কাজ ছিল রাঁধা, রাঁধার পর খাওয়া, আর খাওয়ার পর রাঁধা। এরপর কলকাতার কিছু সন্ত্রাস মানুষ বাড়ির মেয়েদের জন্য আনলেন ইংরেজ গৃহশিক্ষিকা। হিন্দু ফিমেল স্কুল তৈরি হলো 1849 সালে। তখন কোনো আপত্তি, মেয়েরা স্কুলে গেলে কামাতুর পুরুষরা তাদের বলৎকার করবে, হয়তো সেই ধারণা এখনও অনেক অভিভাবকদের লালন করে। তবে তোমরা তো যে সুযোগ পাচ্ছ, তো তা ওই সময়ে মেয়েরা পায়নি। এখনও যদি তোমার মনে হয় উত্তর কলকাতার মেয়েরা অন্ধকার থেকে খুব একটা সরে আসেনি, তাহলে তখন কেমন ছিল বুঝতে পারছো? দীপা মুগ্ধ হয়ে শুনছিল। মায়ার মা চুপ করতেই সে বলল, আমার খুব ভালো লাগছে এ কথা শুনতে, আর একটু বলুন না। মায়ার মা বললেন, আমি তো মায়াকে বলি তোরা পুরুষদের বিরুদ্ধে বিদ্রোহের কথা বলিস, অথচ কাজটা করে দেখিয়ে দিয়েছেন দ্বারকানাথের স্ত্রী দিগম্বরী দেবী। খবর পেলেন দ্বারকানাথের বেলগাছিয়া বাগান বাড়িতে নাকি মদের স্রোতে বয়ে যাচ্ছে। খুব ধার্মিক মহিলা ছিলেন। নিজে যাচাই করতে গেলেন কয়েকজন সঙ্গিনীকে নিয়ে। সেই প্রথম ঘরের বউ অতি সাহস দেখালো। সাহেব মেমদের সঙ্গে মত্ত দ্বারকানাথকে দেখেও ভেঙে পড়লেন না। বোঝাতে চেষ্টা করেও যখন পারলেন না, তখন নিজের কর্তব্য করে নিজে গিয়েছেন আমৃত্যু, কিন্তু আর কখন স্বামীর সঙ্গে এক বিছানায় শোননি। অবশ্য দ্বারকানাথ এই ব্যবস্থা মেনে নিয়েছেন, কিন্তু ভেবে দেখো, ওই সময় বেশিরভাগ মেয়ে হয় আত্মহত্যা করত, নয় মেরুদণ্ডহীন হয়ে বেঁচে থাকতো। দিগম্বরী প্রথম প্রতিবাদ করলেন আত্মমর্যাদা নিয়ে। হাসলেন ভদ্রমহিলা। এই সময় মায়া ফিরে এলো দুটো প্লেট নিয়ে। এসে বলল, চটপট হাত চালাও, আমাদের এখনই বেরোতে হবে। প্লেট নিয়ে দীপা বলল, তোমার মায়ের মুখে পুরনো দিনের কথা শুনছিলাম, ইন্টারেস্টিং মনে হচ্ছে। নিশ্চয় জানেন মাসিমা, জলপাইগুড়িতে কলেজ হোস্টেলে আমার রুমমেট ছিল মায়া নামে একটি মেয়ে। তোমার নামে নাম। মায়া বলল, আমার ডুপ্লিকেট? উল্টো, সে তার প্রাইভেট টিউটরকে ভালোবাসতো। হোস্টেলে এসে কি কান্নাকাটি। তারপর যেই তার বাবা ভালো সম্বন্ধ দেখে বিয়ে দেবে বলে স্থির করলো, অমনি সেটা মেনে নিয়ে খুশি মনে বিয়ের পিঁড়িতে গিয়ে বসলো। মায়া বলল, এটাই এদেশের 90% মেয়ের ধরন। মায়ার মা বললেন, তোমাদের খারাপ লাগতে পারে, কিন্তু এ ধরনের কাজের একটা ভালো দিক আছে। আমাদের দেশে কোনো মেয়ে যদি প্রেমে পড়ে, তাহলে তার আবেগটাই মুখ্য ভূমিকা নেয়। ছেলেটির সঙ্গে ভালো করে কথা বলার সুযোগ যে পায় না, তার জীবন এবং মানসিকতা সম্পর্কে জানবে কি করে? যদি বাড়ির বিরুদ্ধে গিয়ে ছেলেটিকে বিয়ে করে, তাহলে হয়তো কিছুদিনের মধ্যে নিজেদের ভুল বুঝতে পারবে। তখন তার ফেরার কোনো উপায় নেই। জোর করে বাপ মা যে ছেলের সঙ্গে বিয়ে দিচ্ছে, সেখানে আর যাই হোক, সারা জীবনের জন্য অর্থনৈতিক নিরাপত্তা থাকছে। মায়া ফুঁসে উঠল, মা তুমি এটা কি বললে? অর্থনৈতিক নিরাপত্তা আত্মসম্মানে বিকিয়ে দিয়ে পেতে হবে? মায়ার মা হাসলেন, তুই কি জানিস না, এদেশের বেশিরভাগ মেয়ের মনে আত্মসম্মান বোধই নেই। আমি বঞ্চিত, আমাকে অবহেলা করছে এমন একটা জ্বালা নিয়ে বসে থাকে সবাই। অর্জনের জন্য নিজেকে যোগ্য করে তোলে না। আমি সেই সব মেয়েদের কথা ভেবে ওটা বললাম। দিগম্বরী দেবীর মতো মনের তেজ আজকে কটা বাঙালি মেয়ের আছে? দীপা না বলে পারল না। কিন্তু মাসিমা, দিগম্বরী দেবী সেটা করতে সক্ষম হয়েছিলেন কারণ দ্বারকানাথ মেনে নিয়েছিলেন। ধরুন দ্বারকানাথ ওটা মানতে চাইলেন না, জোর জবরদস্তি করলেন, দিগম্বরী দেবী তখন কি করতেন? মায়া বলল, বাড়ি থেকে বেরিয়ে যেতেন। বাহ, বাড়ি থেকে বেরিয়ে যাওয়া খুব সহজ ব্যাপার। সেই সময় বাড়ির বউ যদি রাস্তায় নামে, তাহলে কেউ তাকে থাকতে দেবে? তাহলে তুমি বলছো পুরুষদের সাহায্য ছাড়া মেয়েরা আত্মসম্মান বজায় রাখতে পারবে না? মায়া ফুঁসে উঠল। মায়ার মা বললেন, ইতিহাস কিন্তু তাই বলে। বাঙালি মেয়েদের মধ্যে যিনি প্রথম স্ত্রী স্বাধীনতার হাওয়া আনলেন, তার নাম জ্ঞানদা নন্দিনী, সত্যেন্দ্রনাথের স্ত্রী। মাত্র 7 বছর বয়স থেকে সে পায়ে গুজবি পঞ্চম আর এক গালা ঘোমটা নিয়ে
শ্বশুরবাড়ি এসেছিলেন তিনি। স্বামী সত্যেন্দ্রনাথ বিলেতে পড়তে গিয়ে চক্ষুষ্মান হলেন। তার মনে হলো তারা বিয়ে করেননি, তাদের বিয়ে দেওয়া হয়েছিল। ঠাকুরবাড়িতে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা করেছেন তখন মহর্ষি দেবেন্দ্রনাথ। সেজ দেওয়ার হেমেন্দ্রনাথের সামনে ঘোমটা টেনে বউরা পড়তে বসত। জ্ঞানদানন্দিনী এমনি করেই পড়ে ফেললেন মাইকেল মধুসূদন দত্ত। সত্যেন্দ্রনাথ বিলেত থেকে ফিরে চাকরি পেলেন মহারাষ্ট্রে। নিয়ে যেতে চাইলেন স্ত্রীকে। চারিদিকে ছি শুরু হয়ে গেল। বাঙালি দূর দেশে চাকরি করতে গেলে বউকে মায়ের কাছে রেখে যায়, কিন্তু বিদ্রোহ করলেন সত্যেন্দ্রনাথ। জোর করে বাবার অনুমতি আদায় করলেন, কিন্তু কি পারে। জ্ঞানদানন্দিনী বাড়ির বাইরে যাবেন, বাঙালি বউয়ের ইজ্জত নষ্ট হবে, পরপুরুষের নজর পড়লে। বা শাড়ির ওপর চাদর জড়িয়ে যাওয়াটাও চলবে না। ঘর থেকে বেরিয়ে পালকিতে ওঠা নয়। সত্যেন্দ্রনাথ চেয়েছিলেন দেউড়ি পেরিয়ে গাড়িতে উঠবে। দেবেন্দ্রনাথের এ প্রস্তাব খারাপ লাগলো। এতে কর্মচারীরা ঘরের বউকে দেখে ফেলবে, তাই পালকি গিয়ে তুলে নিয়ে এলো বোম্বের জাহাজে। জ্ঞানদানন্দিনী ফরাসি দোকানে অর্ডার দিয়ে বানানো ওরিয়েন্টাল ড্রেস পরেছে। সেই কিনতিতে পোশাক পরা অস্বস্তিতে ভুগতে জ্ঞানদানন্দিনী স্থির করলেন বাঙালি মেয়েদের জন্য রুচিশীল সাজসজ্জা বের করা দরকার। মায়া বলল, মা তুমি কিন্তু প্রথম থেকে সরে যাচ্ছি না, আসছি। 2 বছর স্বামীর সঙ্গে একা বোম্বাইতে থেকে জ্ঞানদানন্দিনী অনেক জানলেন। যেদিন ফিরে এলেন কলকাতায়, সেদিন হুলস্থুল পড়ে গেল। ঘরের বউকে মেম সাহেবের মতো গাড়ি থেকে নামতে দেখে হাহাকার উঠল। তিনি ঠাকুরবাড়ির ভেতরেই এক ঘরে হলেন। রবীন্দ্রনাথ তখন বালক, কিন্তু ঠাকুরবাড়ির অন্য মেয়েরা ওর সঙ্গে খাওয়া দাওয়া করতেন না। বাইরের বঙ্গ সমাজের অবস্থা তো আরও করুণ। জ্ঞানদানন্দিনী দুঃসাহস দেখালেন। লাট সাহেবের নিমন্ত্রণ না পেয়ে তিনি স্বামীর সঙ্গে চললেন সেখানে। সবার চোখ বড় হলো। ঘরের বউকে সাহেব মেমদের সঙ্গে ভোজ সবাই দেখে পাথরে ঘাটায় প্রসন্নকুমার ঠাকুর লজ্জায় মরে গেলেন যেন। কিন্তু এই প্রথম বাইরের হাওয়া এসে লাগলো বাঙালির অন্তঃপুরে। জ্ঞানদানন্দিনী আর এক ধাপ এগোলেন। তিনি বিলেতে পাড়ি দিলেন পুরুষ সঙ্গী ছাড়া, অবশ্যই স্বামীর ইচ্ছায়। সে সময় বাঙালিরা বিলেতে যেত না কালাপানি পার হবার ভয়ে। যারা যেত তারা ফিরত না, ফিরলেও বাঙালিয়ানের ছেড়ে সাহেবিপনা দেখাতো। স্ত্রী স্বাধীনতার সঙ্গে পরিচিত হতে কয়েকটি ইংরেজি বাক্যের পুঁজি নিয়ে জ্ঞানদানন্দিনী বিলেত গিয়েছিলেন। ভাবতে পারো তোমরা, এই যে আজ তোমরা যেভাবে শাড়ি পরো, তার প্রথম ধাপ চালু করেছিলেন জ্ঞানদানন্দিনী। সেই সঙ্গে সায়া, সেমিজ, জ্যাকেট, ব্লাউজ। লোকে বলতো ঠাকুরবাড়ির সাজ। পরে ময়ূরভঞ্জের মহারানী সুচারু দেবী মেয়েদের শাড়ি পরার আধুনিক ঢংটি প্রবর্তন করেন। এই যে জন্মদিন পালন করা, এদেশে সেটা জ্ঞানদানন্দিনী প্রথম শুরু করেন। যৌথ পরিবারের অসুবিধা বুঝতে পেরে জ্ঞানদানন্দিনী স্বামী পুত্র কন্যাকে নিয়ে আলাদা বাড়িতে উঠে যান। সেটাও তো এদেশের প্রথম। কিন্তু ঠাকুরবাড়ির সঙ্গে সম্পর্ক নষ্ট করেননি। প্রয়োজনে অপ্রয়োজনে সবার উপকার লেগেছে। এরপর ঠাকুরবাড়ি অভিনীত হলো রাজা ও রানী, বিক্রম রবীন্দ্রনাথ আর সুমিত্রা জ্ঞানদানন্দিনী। ভাবতে পারো, সেই 7 বছর বয়সে বিয়ে হওয়া মেয়েটি শেষ পর্যন্ত কোথায় পৌঁছেছিলেন। আর এ সবই সম্ভব হয়েছিল তার পাশে সত্যেন্দ্রনাথের মতো স্বামী ছিলেন বলে। ওই পুরুষটি যদি নারীর হৃদয়ের জ্ঞানের আলো না জ্বালিয়ে দিতেন, তাহলে তিনি বাঙালি মেয়েদের বন্ধ দরজায় আঘাত করতে পারতেন কি না সন্দেহ আছে। মায়া বলল, তুমি 70-80 বছর আগের কথা বলছো, কিন্তু এখন তো সময় পাল্টে গিয়েছে। এখন আমরা নিজেরাই নিজেদের। তাকে থামিয়ে দিলেন পৌরা। শোনো, প্রত্যেক বছর কিছু না কিছু মেয়ে গ্র্যাজুয়েট হচ্ছে। লেখাপড়া যারা করতে পারে না তাদের কথা ছেড়ে দে। তা এই গ্র্যাজুয়েট মেয়েগুলো কজন চাকরি করে? স্কুল কিংবা কলেজ সুযোগ না পেলে বাড়িতে বসে থাকে, বিয়ে থা করে লেখাপড়া ভুলে যায়। মায়া কথাটা মানলো বলেই চুপ করে রইল। খাওয়া শেষ হয়ে গিয়েছিল। 2টো প্লেট তুলে সে চলে গেল ভেতরে। দীপা বলল, মাসিমা, আপনাকে আমার খুব ভালো লেগেছে। যদি আপনার কাছে মাঝে মাঝে আসি তাহলে আপত্তি করবেন? ও মা, আপত্তি করব কেন?
নিশ্চয়ই আসবে, কলকাতায় তোমার কেউ নেই, মামা মামি আছেন, তাদের বাড়িতে কি জায়গা কম? হ্যাঁ, তাছাড়া মামিমাকে এই প্রথম দেখলাম। পড়াশোনা শেষ করে তুমি কি করতে চাও? চাকরি। তোমার বাবা আপত্তি করবেন না? না, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। তুমি মায়ার মতো কলেজে রাজনীতি করো? না, আমার পছন্দ হয় না। কেন? আমি ঠিক বুঝতে পারি না, তাছাড়া আমার ভালোও লাগে না। মায়া নাটক করে, তুমি কি সেখানে যাচ্ছ? এখনও যায়নি। তুমি ঠিক কী করতে চাও? আমি নিজেকেই বুঝতে চাই, কারো উপর নির্ভর করতে চাই না। এক সময় তো করতেই হবে। কেন? বা তোমাকে তো সংসার করতেই হবে। কেন? এটা একটা সামাজিক ও প্রাকৃতিক নিয়ম। দীপা কথা বলল না। ওর খুব ইচ্ছা হচ্ছিল এই ভদ্রমহিলাকে নিজের জীবনের কথা সব খুলে বলতে। সে নিজেকে সামলে নিল প্রথম আলাপে। অত অকপট হওয়া উচিত নয়, কিন্তু এই মহিলাকে তা ভালো লাগছে। ইনি অঞ্জলির বিপরীত, আবার রমলা সেনেরও সঙ্গে কোনো মিল নেই। অনেকটা গাছের মতো, মাটির গভীরে শিকড় ছড়িয়ে যেমন রস টেনে নেয়, তেমনি আকাশের দিকে ডালপালা উঁচিয়ে বাতাসের স্বাদ নেয় প্রতিটি রন্ধ্রে। দীপা বলল, মাসিমা, মায়া যে এসব করছে এটা আপনি চেয়েছিলেন? ভদ্রমহিলা হাসলেন। আমি ওকে বলেছি, যেটা স্বাভাবিকভাবে আসবে সেটাই করবে। এই নিয়ে তো এ বাড়িতে কম জলাঘোলা হয় না। ইউনিয়ন করে, রাত 9টায় ট্রামে চেপে বাড়ি ফেরে। এককালে ব্রাহ্ম সমাজে মেয়েরা যা করতো তাও ভুলে যেতে চায় সবাই। মায়ার বাবা যা রেখে গিয়েছেন তা ভাঙিয়ে চলে যাচ্ছে কোনো মতে। আমি যা পারিনি, মেয়ে যদি তা করে আপত্তি করব কেন? আচ্ছা, ব্রাহ্ম সমাজের মেয়েরা খুব গালাগাল খেত না? খুব। সে গল্পটা শোনোনি? নীরজ চৌধুরীর নাম শুনেছ? দীপা মাথা নাড়ল। না। ভদ্রমহিলা বললেন, উনি খুব পণ্ডিত মানুষ, লেখালেখি করেন। তার ওর বাবা মাকে নিয়ে ট্রামে উঠেছিলেন। ভদ্রমহিলার পায়ে মোজা জুতো ছিল। ট্রামের কয়েকজন যাত্রী নিজেদের মধ্যে ঠাড়ে ঠুড়ে কথা বলছিলেন ওই দিকে তাকিয়ে। নীরদবাবুর বাবার কানে এলো একজন বলছেন, এ বেবুসে না হয়ে যায় না। সঙ্গে সঙ্গে তিনি প্রতিবাদ করলেন, না মশাই, ইনি আমার স্ত্রী। তাই শুনে যাত্রীটি বলল, ও, আপনারা তাহলে ব্রাহ্ম? দীপা হেসে ফেলল। কি অবস্থা! ভদ্রমহিলা বললেন, এখন এতদিন বাদে কোনো মেয়ে যদি রাতে 10টায় ধর্মতলা থেকে এক ট্রামে উঠে, তাহলে যাত্রীরা তাকে প্রথমটাই ভাববে। পাশের ঘর থেকে তামাকের আর গন্ধ তীব্র হয়ে আসছিল না। মায়ার মামা এর মধ্যে একবারও দেখতে পায়নি দীপা। তিনি ওই ঘরেই রয়ে গেছেন। মায়া এসে তাড়া লাগাতে সে উঠে পড়ল। এলাম মাসিমা, মাঝে মাঝে এসো। মাথা নেড়ে সরু সিঁড়ি দিয়ে মায়ার সঙ্গে নামতে লাগলো দীপা। সেই স্যাঁতস্যাঁতে গন্ধ, অন্ধকার অন্ধকার সিঁড়ি। একটা চত্বরে পা দিতে গিয়ে মায়া ইশারা করে তাকে ডাকলো, থামালো। দাঁড়াও। কি হলো? দীপা অবাক হয়ে সামনে তাকালো। সম্ভবত এটি আর এক শরিকের অংশ। তাদের ঘর থেকে শব্দ ভেসে আসছে। ওপাশে দরজায় শব্দ হলো। এক প্রবীণা মহিলা সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় দ্রুত হেঁটে গেলেন সামনে দিয়ে। দীপা হকচকিয়ে গেল। মায়া ঠোঁটে আঙুল চেপে চুপ করে থাকতে বলল। কয়েক সেকেন্ড বাদেই ওপাশের কোনো দরজার শব্দ বন্ধ করা হতেই সে বলল, চল, এবার যাওয়া যেতে পারে। সিঁড়িগুলোই যেন বাতাস নেই। বাড়ির বাইরে পা দিতে স্বস্তি পাওয়া গেল। এই সময় ডান দিকের রকে বসা কয়েকটি বৃদ্ধের মধ্যে থেকে একজন প্রশ্ন করল, কোথায় চললে হে? রিহার্সাল নাকি? হ্যাঁ। মায়া ঘুরে দাঁড়ালো। এবারে কি প্লে ধরেছ? পিরান্দোলার ভারতীয় কাপ। ভালো ভালো, বিদেশের ভালো জিনিস নিতে কোনো আপত্তি নেই। বিদ্যাসাগর মশাই শেক্সপিয়ার সাহেব থেকে লিখলেন। ভ্রান্তিবিলাস লেখেননি? এটিকে আমার সঙ্গে পড়ে। প্লে করে? না। প্রণাম। মায়া দাঁড়ালো না, খানিকটা এগিয়ে বলল, বুড়ো ভাম। কে? দীপা জানতে চাইল। আমার দুঃসম্পর্কে এক জ্যাঠা, 3টে বউ, রোজ একই প্রশ্ন করে। আমাকে দেখলেই যেন ঠোঁট চুলবুল করতে লাগে। অন্যরা মজা পায়। বলো না কেন কিছু?
বললেই তো শত্রু হয়ে যাবে। এমন ভাব দেখায় যেন নাটকের কি সমঝোতার। অথচ শাহজাহান সিরাজউদ্দৌলার বাইরে কোনো নাটক দেখেননি। এখন সন্ধে নেমে গিয়েছে। দীপা একটু শঙ্কিত হলো। মায়া যদি সঙ্গে না যায় তাহলে সে হোস্টেলের পথ চিনবে তো? মায়া জিজ্ঞাসা করলো, তুমি কি হোস্টেলে ফিরবে না? আমার সঙ্গে গ্রুপে যাবে? গ্রুপে? আমাদের নাটকের দলে। আজ থাক। দীপার মাথা নাড়ল। কেমন লাগলো আমাদের বাড়ি? তোমার মা অপূর্ব। আচ্ছা, ওই ভদ্রমহিলা অমনভাবে গেলেন কেন? বাইরের লোক তো না জেনে এসে পড়তে পারত। উনি তখন দৌড়াতেন, চেঁচাতেন। সে চেঁচানি তো কখনো শোনেননি। কিন্তু কেন? সূচিবায়ুগ্রস্ত, 4 বেলা স্নান করবেন, বাথরুম পরিষ্কারে কাপড় নিয়ে যাবেন না। শুধু নিজে নয়, ওর মেয়েদেরও তাই করতে হবে। তারা অবশ্য একটা গামছা জড়ায়। মায়ের কাছে শুনেছি, জ্যাঠামশাই যখন বেঁচে ছিলেন তখন মাঝরাত্রে বিছানা থেকে নেমে আধ ঘন্টা ধরে স্নান করতেন। ট্রাম স্টপে এসে মায়া দাঁড়ালো। তুমি এখান থেকে হোস্টেলে যেতে পারবে? ডান্ডাস হোস্টেলের সামনে দিয়ে ট্রাম লাইন চলে গিয়েছে। সোজা হেঁটে গেলে না পৌঁছানোর কোনো কারণ নেই। সে বলল, কাল কলেজে দেখা হবে। হ্যাঁ, কাল তাড়াতাড়ি যেও। কলেজ থেকে ফান্ড কালেকশন বের হব। কেন? ও, তুমি কোনো খবরই রাখো না। আসামে মারাত্মক বন্যা হয়েছে। ইউনিয়ন থেকে বন্যার্তদের সাহায্য করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীপা মাথা নেড়ে হাঁটতে লাগলো। ফুটপাতের ধার ঘেঁষে দ্রুত পায়ে হাঁটছিল সে। রাস্তার আলোগুলো জ্বলছে। মাঝে মাঝে গাড়ি বাস অথবা ট্রাম হুঁশ হাঁস বেরিয়ে যাচ্ছে। দীপা তাকিয়ে দেখল, রাস্তায় একটুও মেয়ে নেই, কিন্তু কেউ তার দিকে তাকাচ্ছে না। ওর মায়ের কথা মনে এলো। যে বাড়িতে ভদ্রমহিলা বাস করেন সেই বাড়ির অন্য শরিকের স্ত্রী মেয়েরা ওইভাবে বাথরুম থেকে বের হয়। তিনি কেন ওদেরকে বোঝাতে পারেননি? হোস্টেলটা যে এত তাড়াতাড়ি এসে যাবে দীপা ভাবতে পারেনি। চেনা গেট দেখে সে যেন হাঁপ ছেড়ে বাঁচল। গেট পেরিয়ে দোতলায় সিঁড়িতে পা দিয়ে স্বস্তি এলো। গ্লোরিয়া ঘরে নেই। আলো জ্বেলে ওর বিছানায় দিকে তাকাতেই মন বিপাক হলো। মেয়েটা অস্তবসী ছেড়ে রেখে গিয়েছে বিছানায়। ওকে কি কেউ শেখায়নি এগুলো আড়ালে রাখা উচিত? গ্লোরিয়ায় গায়ে দেওয়ার চাদরটা ওগুলোর ওপর চাপা দিয়ে দিল দীপা। হাত মুখ ধুয়ে আলো নিভিয়ে নিজের বিছানায় শুয়ে পড়ল সে। হঠাৎ চোখের সামনে দিগম্বা দেবী চলে এলেন। 125 বছর আগের। সেই মহিলা দেখতে কীরকম ছিলেন দীপা কল্পনা করল। খুবই সাধারণ স্বভাবের ছোটোখাটো মানুষ, অবশ্যই সুন্দরী, নইলে দ্বারকানাথ তাকে বিয়ে করতেন না। কিন্তু সেই মহিলা এত তেজ পেলেন কোথায়? ডলস হাউসে নোরা প্রতিবাদ করতে বেরিয়ে এসেছিল ঘর ছেড়ে, কারণ তার বেরোবার উপায় ছিল। কিন্তু দিগম্বা দেবী ঘরে থেকে সারা জীবন প্রতিবাদ করে গেলেন স্বামীকে স্পর্শ না করে। এটা কি একটা বিরাট বিপ্লব নয়? চোখের সামনে চলে এলেন জ্ঞানদানন্দিনী দেবী। এই মহিলার ছবি মনে মনে আঁকতে লাগলো দীপা। চোখ দুটো নিশ্চয় ছিল খুব স্বপ্নভরা। মাথায় চুল নিশ্চয় টান টান করে আঁচড়াতো। স্মৃতি মাঝখানে সরলভাবে উঠে গিয়েছে। দরজায় টোকা পড়তেই চোখ মেলল দীপা। গ্লোরিয়া ঘরে ঢুকে জিজ্ঞাসা করলো, আলো জ্বালাতে পারি? হ্যাঁ, নিশ্চয়। উঠে বসলো দীপা। আলো জ্বেলে গ্লোরিয়া বিছানায় বসলো। ওর পরনে লাল স্কার্ট আর কালো জামা। কোনো কালো মেয়ে এমন অদ্ভুত রং পরে, কিন্তু গ্লোরিয়া একটু অপছন্দ নয়। হেসে জিজ্ঞাসা করলো, কি দেখছো আমার দিকে এমনভাবে তাকিয়ে? তোমার পোশাক। কোথায় গিয়েছিলে? নিউ মার্কেটে। তুমি বিকালে হোস্টেলে ফিরে আসেননি? না। হ্যাঁ, এক বন্ধুর বাড়িতে গিয়েছিলাম। তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম। আমার দেশের দুটো ছেলে এখানকার YMCA-তে থাকে। ওরা একজন বেঙ্গলি গার্লের সঙ্গে আলাপ করতে চায়। তোমার কথা বলেছিলাম ওদের, ওরা এসেছিল। দীপা বলল, আমি হয়তো ইন্টারেস্ট নাও হতে পারি। তাহলে অবশ্য আলাদা কথা।
গ্লোরিয়া জামার বোতাম খুলতে লাগলো। এই দৃশ্যটি মোটেই পছন্দ হলো না দীপার। সে মেয়ে হলেও মানুষ। গ্লোরিয়ার ভঙ্গি দেখে মনে হয় সে এই ঘরে একা আছে। কিন্তু কিছু বলল না দীপা। তার মনে পড়ল মা ভাইদের সামনে কাপড় ছাড়তো না, কিন্তু সে থাকলে কোনো সংকোচ হতো না। ঠাকুমার ক্ষেত্রেও একই ব্যাপার দেখেছে সে। গ্লোরিয়া না হয় আর এক ধাপ এগিয়েছে। মায়া জেঠিমা কি আরও আধুনিক? বিব্রস্ত হওয়া যদি আধুনিকতা হয়। বেলা 12টায় ছুটি হয়ে গেল, কারণ ছাত্রছাত্রীরা আসামের বন্যার্তদের সাহায্যার্থে চাঁদা তুলতে বের হবে। 3টে ট্রাক ভাড়া করে নিয়ে এসেছে ইউনিয়নের ছেলেরা। মাইকে ছাত্রছাত্রীদের কাছে বারংবার আবেদন জানাচ্ছে এই অভিযানে সামিল হতে। বেশিরভাগ মেয়ে এমন কমন রুমে বসে আছে। যারা ব্যাপারটা জানতো তাদের অনেকেই আজ কলেজে আসেননি। ব্যস্ত মায়া কমন রুমে এসে দীপাকে বলল, তুমি যাচ্ছ তো? অরাজনৈতিক ব্যাপারে তখন আমি আছি। বিধান রায়ের বিরুদ্ধে আন্দোলন হলে তুমি নেই? তার মানে আমি বিধান রায়ের দলেও নাই। ঠিক আছে, যারা যেতে চায়, মানে যাদের মানবিকতা বোধ আছে, তাদের নিয়েই এখন চলে এসো। ছেলেরা জড়ো হয়ে গিয়েছে। কথাগুলো মায়া বলল বেশ গলা তুলে, যাতে কমন রুমের সবাই শুনতে পায়। বলে চলে গেল সে। দীপা মেয়েদের দিকে তাকালো। তারা গল্প করছে এমন ভঙ্গিতে যেন কোনো কথাই কানে যায়নি। শুধু মানসী নামের একটি মেয়ে এগিয়ে এলো, চল আমিও যাব। মানসী 4th ইয়ারে পড়ে, হোস্টেলে থাকে। ওর বাড়ি আসামের হাইলাকান্দি শহরে। আসলে সিলেটের লোক ছিলেন ওর বাবা। এদেশীয় মেয়েদের আড়ষ্টতা ওর মধ্যে নেই। মানসী বলল, আর কেউ যাবে বলে মনে হচ্ছে না। সিঁড়ির মুখে গোটা 3 মেয়ে বেশ সেজেগুজে দাঁড়িয়েছে। তাদের দেখলে মনে হয় পড়তে এসছে। দীপা লক্ষ্য করল ট্রাকের সামনে দাঁড়ানো কয়েকটা ছেলের সঙ্গে ইশারায় কথাবার্তা চলছে। এরা ইন্টারমিডিয়েট ক্লাসের ছাত্রী। 3টি ছেলে শেষ পর্যন্ত সাহস করে ওদের সামনে দাঁড়ালো। কি কথা হলো দূর থেকে শোনা গেল না, কিন্তু অনেকখানি নেকামো করে 3টি মেয়ে সিঁড়ি ভেঙে এগিয়ে গেল ট্রাকের দিকে। এই সময় গ্লোরিয়া চিৎকার করে ডাকলো, হ্যালো দীপাবলি! সঙ্গে সঙ্গে সমস্ত ছেলেরা এদিকে তাকালো। হঠাৎ সমস্ত কলেজ জেনে গেল তার নাম দীপাবলি। ভাগ্যিস মেয়েটা আজ সাদা জামা সবুজ স্কার্ট পরেছে। গ্লোরিয়ার সঙ্গে তার বান্ধবীরাও ছিল। গ্লোরিয়া বলল, ওরা আমাদের ডাকছে না কেন? মানসী বলল, সব ছেলে মেয়েকেই তো ডাকছে, তাহলে আমরাও যেতে পারি। দীপা বলল স্বচ্ছন্দে, এ এক নতুন অভিজ্ঞতা। সিলিকটা কৌটার মাঝখানে 1 ইঞ্চি ফুটা। মায়া তাদের হাতে ধরিয়ে দিয়েছে একটা করে। ট্রাকে চেপে শহর পরিভ্রমণ শুরু হয়। মাঝে মাঝে ট্রাক থামলে রাস্তায় নেমে পথচারীদের আসামের বন্যার কথা বলে কোটো তুলে ধরেছে ওরা। কেউ সেখানে পয়সা কিংবা টাকা ফেললে খুব আনন্দ হচ্ছে। 2তলা 3তলা থেকে পুরনো জামাকাপড় ছুঁড়ে দিচ্ছে কেউ ট্রাকের ওপর। মাইকে বারংবার আবেদন জানানো হচ্ছে সাহায্য করার জন্য। দীপা লক্ষ্য করল গ্লোরিয়ারা সৎসাহে লেগে পড়েছে অর্থ সন্ধানে। যাকে পাচ্ছে তাকেই বলছে হেল্প হেল্প, আওয়ার ব্রাদার সিস্টার আর ইন ডিস্ট্রেস, প্লিজ হেল্প দেম। কলকাতার রাস্তায় 3 জন আফ্রিকার কালো মেয়ে কৌটা হাতে আসামের বন্যার্তদের জন্য চাঁদা তুলছে। এ দৃশ্য পুলকিত হচ্ছে সবাই, এমনকি তারা যে কটি বাঙালি মেয়ে এই অভিযানে নেমেছে তারা তো দ্রষ্টব্য বস্তু হয়ে দাঁড়িয়েছে। এই সময় একটি সুদর্শন ছেলে দীপার সামনে এসে দাঁড়ালো। কিছু মনে করবেন না, এখানে গাড়ি কিছুক্ষণ দাঁড়াবে। আপনি যদি আমার সঙ্গে আসেন তাহলে বাড়িগুলোর ভেতরে গিয়ে মেয়েদের কাছে সাহায্য চাইতে পারি। আপত্তি করার কিছু দেখল না দীপা। মানসী এখন অন্য ফুটপাতে, তাকে ডাকার অবকাশ নেই। দীপা ছেলেটার সঙ্গে পা বাড়ালো। সামনে বাড়ির দরজা খোলাই ছিল। কয়েকজন ভদ্রলোক সেখানে দাঁড়িয়ে। সেদিকে এগিয়ে যেতে যেতে ছেলেটি জিজ্ঞাসা করলো, আপনি হোস্টেলে থাকেন?
দীপা মাথা নাড়ল। হ্যাঁ, আপনি তো দীপাবলি। আমি অসীম, অসীম চক্রবর্তী। মায়ার কাছে আপনার কথা শুনেছি। আমি এবার ইকোনমিক্স নিয়ে দিচ্ছি। আপনাকে দেখে আমার খুব সহজ মনে হয়। একটা দুপুর এবং বিকেলে অনেকটা সময় ধরে ওরা উত্তর কলকাতা পথে পথে ঘুরে বেড়ালো। এই একদিনেই উত্তর কলকাতার রাস্তাঘাট মোটামুটি চেনা হয়ে গেল দীপার। একটা লরির অর্ধেকটা জনসাধারণের দানে ভরে উঠেছে। সম্ভবত তাদের কাছে কোনো দিন ছেলেমেয়েরা দল বেঁধে এসে এভাবে কোনো দুর্গতদের জন্য সাহায্য চায়নি। দীপার একটুও ক্লান্তি লাগছিল না। বিবেকানন্দ রোড ধরে ওরা এখন চিৎপুরের দিকে বাঁক নিয়েছে। মায়া বলল, আর একটু এগোলেই জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি। দীপা উত্তেজিত হলো। ওখানে গিয়ে সাহায্য চাওয়া যায় নাকি? অসীম বলল, ট্রাম রাস্তা থেকে অনেক ভেতরে, বিকেলেও হয়ে গিয়েছে। দীপা বলল, ওখানে কিন্তু সাহায্য পাওয়া যেতই। মানুষই জানতে চাইল, এত জোর দিয়ে বলছ কি করে? বা ওই বাড়ি থেকেই এক সময় বাংলাদেশের মানুষ নবজাগরণের শিক্ষা পেয়েছে। ওখানে রবীন্দ্রনাথ জন্মেছিলেন, ভাবতে পারো? অসীম হাসল। সে তো অনেক আগের কথা। তারপর সময় বয়ে গিয়েছে। সময় আমার সময়। যে মাথায় শৈশব থেকে যৌবন, কাজল কালো চুল, সেই একই মাথায় বার্ধক্য কাশফুল ছড়িয়ে থাকে, না ঝরে গেলে। আপনি না জেনে মন্তব্য করছেন। দীপা প্রতিবাদ করল, আমি জীবনের সত্যি বলছি। দ্বারকানাথ, দেবেন্দ্রনাথ, রবীন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ, গগেন্দ্রনাথ এবং খুব অল্প হলেও রথীন্দ্রনাথ, কিন্তু তারপরে আর কোনো মানুষ ওই বাড়িতে জন্মায়নি যাকে নিয়ে বাংলাদেশ গর্ব করতে পারে। জন্মানোটা যেমন বিস্ময়ের হতে পারে না, জন্মটা কিন্তু অত্যন্ত স্বাভাবিক ঘটনা। জোড়াসাঁকোর বাড়িতে যাওয়া হলো না দীপার, কিন্তু এর মধ্যে দুটো কাণ্ড সে দেখতে পেল। প্রায় 50 থেকে ছেলে মেয়ে কলেজ থেকে একসঙ্গে বেরিয়ে এসেছিল সাহায্য সন্ধানে। এখন 30 জনও আছে কিনা সন্দেহ। সেই দুটি মেয়ে এবং তাদের 2 ছেলে বন্ধু কখন অদৃশ্য হয়ে গিয়েছে। দীপা ভেবে পাচ্ছিল না ওরা কোথায় যেতে পারে, কোন রেস্টুরেন্টে বসে গল্প করবে। অসম্ভব। কেউ যদি সেখানে দেখে ফেলে তাহলে সর্বনাশ হয়ে যাবে। পার্কে বসে কথা বলার সুযোগও নেই। অথচ কলেজ থেকে বেরোবার সময় এবং রাস্তায় বেরিয়ে ওদের চোখে মুখে যে মতলব খেলে যেতে সে দেখেছে, তা জলপাইগুড়ি একমাত্র মিতার মুখেই সে দেখেছিল। ছেলেদের সঙ্গ মানেই একটা গোপন পাপ, যা করার জন্য কিছু মেয়ে চাপা উৎসাহ বোধ করে। যেমন মির্জাপুর স্ট্রিটের সেই ভাড়াটেদের মেয়েটি। সে সাহসী ছিল কারণ তার অভিভাবকরা জীবনধারণের সরঞ্জাম জোগাতে এমন ব্যস্ত থাকেন যে তার ওপর নজর দেওয়ার সময় পান না। ব্যাপারটা সে মায়াকে বলল। মায়া হাসল। তুমি লক্ষ্য করেছো? হ্যাঁ, ওরা তো রাস্তায় হাঁটতে হাঁটতে আমাদের মতো গল্প করতে পারতো, তাতে ওদের মন ভরতো না। মায়া আর কথা বাড়ল না। গ্লোরিয়া, লুসাকা খুব উৎসাহিত। ওদের সঙ্গে অসীমের আলাপ করিয়ে দিল দীপা। অসীম বলল, ভাবতে খুব ভালো লাগছে। কোথায় জাম্বিয়া আর কোথায় আসাম। তবু আপনারা আসামের মানুষদের সাহায্য করতে আমাদের সঙ্গে রাস্তায় বের হয়েছেন। গ্লোরিয়া প্রতিবাদ করল। একই কথা বলছেন? এখন আমরা এক কলেজের ছাত্রছাত্রী। মানুষের বিপদে মানুষ হিসাবে যেটুকু করা উচিত তাই করছি। ওরা কলেজে ফিরে এসেছিল। লুসাকা বলল, চল আমরা সবাই মিলে কফি খাই। অসীম বলল, কফি খেতে হলে কফি হাউসে যেতে হবে, কলেজ স্ট্রিটে। এখানকার রেস্টুরেন্টে কফি পাওয়া যায় না। গ্লোরিয়া জানতে চাইল, না পেলেও ভালো না, চা খেলে বসন্ত কেবিনে খাওয়া যেতে পারে। দীপার বেশি দূরে খাওয়ার বাসনা ছিল না। ওরা বসন্ত কেবিনের দিকে এগোলো, কিন্তু মানুষই ওদের সঙ্গে গেল না। ওর শরীর নাকি ভালো লাগছে না, তাই হোস্টেলে ফিরে গেল। দীপার মনে হলো মানুষের সঠিক বলল না। একসঙ্গে সাহায্য চাইতে রাস্তায় নেওয়া যায়, কিন্তু রেস্টুরেন্টে ঢুকে চা খাওয়ার বোধ হয় ওর মন সায় দিল না। বসন্ত কেবিনে ঢোকা মাত্র যারা বসেছিলেন অবাক হয়ে তাকালেন। কালো বিদেশিনী মেয়ে দূরের কথা, বাঙালি মেয়েরা বড় একটা রেস্টুরেন্টে খেতে আসে না। দীপার একটা আলাদা উত্তেজনা ছিল। সে এই প্রথম রেস্টুরেন্টে ঢুকেছে। কোণার দিকে একটা খালি টেবিলে ওরা 5 জন বসলো। অসীম চাপা গলায় বাংলায় বলল, আমাদেরই খাওয়ানো উচিত।
প্রথম দিন তো দীপা বলল, আপনি একা খাওয়াবেন কেন, আমিও দেব। ছেলে হিসাবে সেটা আমার ভালো লাগবে না, হেসে ফেললো অসীম। গ্লোরিয়া বাংলা কথা বুঝতে না পেরে জিজ্ঞাসা করলো, কি বলছো তোমরা? দীপা বলল, অসীম দাবি করছেন তিনি একজন ছেলে। গ্লোরিয়া অবাক হলো, সেটা দাবি করার কি আছে, দেখলেই তো বোঝা যাচ্ছে। অসীম এবার এমন শব্দ করে হেসে উঠল যে বসন্ত কেবিনের ম্যানেজার পর্যন্ত হ্যাঁ করে তাকালো। টোস্ট আর চা বলা হয়। মায়া আসেনি, তার অনেক কাজ। সংগৃহীত জিনিসপত্র সঠিক জায়গায় পাঠাবার ব্যবস্থা করতে হবে তাকে। দীপার মনে হলো এই মেয়ে সময় এবং সমাজ ছাড়া ও যে কাজ করেই যাচ্ছে তা কাউকে তোয়াক্কা না করেই করছে, এবং কেউ তো ওর সামনে এসে বলছে না তোমার করা চলবে না, এটা কলকাতা বলেই সম্ভব হয়েছে। জলপাইগুড়ি হলে হুলস্থুল পড়ে যেত, কলেজের ওপর চাপ আসতো এমন ছাত্রীকে ছাড়িয়ে দেওয়ার। তাই যদি হয় কলকাতার মানুষ যদি এত উদার, তাহলে অন্য মেয়েরা কেন এখনও এত আড়ালে আবডালে খোঁজে? হঠাৎ অসীম বাংলায় জিজ্ঞাসা করলো, আপনার প্রিয় কবিকে? দীপা দেখলো গ্লোরিয়া নিজেদের ভাষায় গল্প করছে। অসীম কিংবা দীপা একা থাকলে ওরা নিশ্চয়ই ইংরেজিতে কথা বলতো। সে চায়ের কাপে নামিয়ে রেখে বাংলাতেই বলল, এর চেয়ে কঠিন প্রশ্ন আপনার পায়ের তলায় কি? উত্তরটা কি হবে? আপনি নিশ্চয়ই জুতো বলবেন না? না, মাটি। ঠিকই, যে কোনো বাঙালির প্রিয় কবি হওয়া উচিত রবীন্দ্রনাথ। কেন? অসীমের মুখে কৌতুক। আপনার সঙ্গে বোধ হয় আর কথা না বলাই আমার উচিত। সুন্দর। আপনি জীবনানন্দ দাশ পড়েছেন? পড়েছি। তা সত্ত্বেও রবীন্দ্রনাথকে আপনার পছন্দ? জীবনানন্দ কি অনেক আধুনিক নন? দেখুন, জীবনানন্দ আপনার চেতনার কাছে আবেদন করেন। তাকে বুঝতে গেলে বুদ্ধি এবং আগ্রহ দুই রাখতে হবে। আর সবচেয়ে বড় কথা, জীবনানন্দ আমাকে বড় একা করে দেন, একা এবং নিঃসঙ্গ। তিনি বড় কবি, তাকে পড়লে নিজের সম্পর্কে এক ধরনের বিভ্রম জাগে। শব্দের খেলায় তিনি এক লৌকিক ও অলৌকিক জগতের মাঝখানে আরেকটি জগৎ সৃষ্টি করে ফেলেন। কিন্তু রবীন্দ্রনাথ আমার বোধে আমার অস্তিত্বে প্রাণদান করেন। আমার মনের গা ঘেঁষে বন্ধুর মতো এসে বসেন। কথাগুলো বলতে বলতে দীপা এমন তন্ময় হয়ে গিয়েছিল, লক্ষ্য করেনি যে গ্লোরিয়া চুপ করে তাদের দিকে তাকিয়ে আছে। সে থেমে যেতে গ্লোরিয়া জিজ্ঞাসা করলো, তুমি এত উত্তেজিত কেন? লুসাকা হাসলো, রাগ তো অনুরাগে দ্বিতীয় স্তর। দীপা হতভম্ব, মানে? লুসাকা বলল, প্রথম আলাপ হওয়ার সময় এক ধরনের মুগ্ধতা কাজ করে, তারপর কোনো ব্যাপারে ভুল বোঝাবুঝি হলে রাগারাগি হয়। সেই স্টেজটা যাদের সম্পর্ক না কেটে যায়, তাহলে অনেক দিন তারা একসঙ্গে এগোতে পারে। অসীম তাড়াতাড়ি বলে উঠল, আমাদের কিন্তু সেসব কিছুই হচ্ছে না। দুই বড় কবি নিয়ে বিতর্ক হচ্ছিল। বিতর্ক যে কোনো বিষয় নিয়েই হতে পারে। লুসাকা মাথা নাড়ল। দীপা একটু উষ্ণ হলো। লুসাকা, আমাদের আজই আলাপ হয়েছে। এবার গ্লোরিয়া চোখ বড় করলো, সত্যি? আমি তো ভাবছিলাম অসীম তোমার বয়ফ্রেন্ড। ওয়েল, অসীম, দীপাবলিকে তোমার কেমন লাগে? অসীম গম্ভীর হলো, খুব জটিল প্রশ্ন। কয়েক ঘন্টা আলাপে কি বলা যায়? অসীম এমন ভঙ্গিতে কথাগুলো বলল যে গ্লোরিয়ারা শব্দ করে হেসে উঠল। বেশ রাগ হয়ে গেল দীপার। সে ঘাড় বেঁকিয়ে জিজ্ঞাসা করলো, আপনি অভিনয় করেন নাকি? জবাব দিতে গিয়ে আচমকা থেমে গেল অসীম। তার চোখে মুখে বিস্ময়। দৃষ্টিটা এত অস্বস্তিকর যে চোখে চোখ রাখতে পারল না দীপা। লুসাকা জিজ্ঞাসা করলো, কি হলো? অসীম ইংরেজিতে বলল, আমাদের এখানে একজন জনপ্রিয় অভিনেত্রী আছেন যিনি অনেকের বুকে শব্দ বাড়িয়ে দেন। আমার তার কথা মনে পড়ল। দীপা একটা ফোঁস করে উঠল। মানে? অসীম ইংরেজিতেই বলল, আপনি যখন ঘাড় বেঁকিয়ে আমার দিকে তাকালেন তখন যেন অবিকল সুচিত্রা সেনকে দেখতে পেলাম। অদ্ভুত! সমস্ত শরীর ঝিনঝিনিয়ে করতে লাগলো দীপার। এরপর আড্ডা জমলো না। অসীম রাজি হচ্ছিল না, তবু জোর করে অর্ধেক দাম দিয়ে দিল দীপা। বসন্ত কেবিন থেকে ওদের হোস্টেল বেশি দূর নয়। অসীমের সঙ্গে হাঁটতে একদম ইচ্ছে করছিল না দীপার, কিন্তু সে বুঝতে পারছিল অসীম ক্রমাগত তাকে দেখে যাচ্ছে।
হোস্টেলের গেট পর্যন্ত এলো সে। গ্লোরিয়ারা যখন বিদায় জানিয়ে ঢুকে যাচ্ছে তখন অসীম কেমন অদ্ভুত গলায় ডাকলো, দীপাবলি শুনুন। উপেক্ষা করতে চেয়েও পারল না দীপা। কোনো জবাব না দিয়ে দাঁড়িয়ে গেল। অসীম বেশ দুঃখিত গলায় জিজ্ঞাসা করলো, আপনি রাগ করেছেন? আমি কিন্তু স্রেফ রসিকতা করতে চেয়েছিলাম, আপনি আমাকে ভুল বুঝবেন না। দীপা এড়াতে চাইল, ঠিক আছে। অসীম তাড়াতাড়ি বলল, আর একটা কথা। বলুন। আমি আপনার বন্ধুত্ব চাইছি। এবার না হেসে পারল না দীপা। আপনি হাসছেন যে? বন্ধুত্ব কি দেওয়া যায়? বন্ধুত্ব গড়ে ওঠে। আপনার সঙ্গে আমার দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকলে সেটা গড়বে কী করে? এলাম। সে আধা ভেজানো গেটের ফাঁক দিয়ে ভেতর ঢুকে পড়ল। নিজের ঘরে পৌঁছে দেখলো গ্লোরিয়া তখন সেখানে পৌঁছায়নি। হয়তো লুসা কাদের ঘরে আড্ডা মারছে। দীপার মনে হলো স্নান করতে পারলেই ভালো লাগবে। সারাদিন পরিশ্রম তো ছিলই। অসীম তার মেজাজ খারাপ করে দিল। খামোখা কিছু তরল রসিকতা। আচ্ছা, সে কি একটু বেশি মাত্রায় বয়স্ক হয়ে যাচ্ছে? বয়সের তুলনায় নিজেকে কি বেশি গভীর করে ফেলেছে? এবং তখনই তার মনে পড়ল সেই কোন বালিকা বয়সে এক আলো ফুটতে শুরু হওয়া ভোরে চা বাগানের বাড়ির সামনে শিশির ভেজা শিউলি ফুল তোলার সময় মালবাবুর বাড়িতে আসা এক শহরের ছেলে তাকে বলেছিল, তোমাকে ঠিক সুচিত্রা সেনের মতো দেখতে। সেই মুহূর্তে ছেলেটিকে তার খারাপ লেগেছিল। সেই খারাপ লাগাটা নিশ্চয়ই মনের আনাচে কানাচে এতকাল লেগেছিল। আজ অসীম বলা মাত্র সেটা মাথা চাড়া দিয়ে উঠেছে। আজকের এই অস্তিত্বটা ছিল সেই ছেলেটির কারণে, অস্বস্তিটা ছিল সেই ছেলেটির কারণে। বোধ শুরু হওয়ার আগেই তার মনে বিরপত্তা জন্মেছিল। যদি কেউ কখনো তাকে কিছু না বলতো, কথাটা যদি অসীমের মুখে আজ প্রথম শুনতো, তাহলে খুব বেশি হলেও সে বলতো আপনার চোখে নেবা হয়েছে, অথবা হেসে উড়িয়ে দিত। এত কাণ্ড করে ফেলতো না। স্নান করে তাজা হয়ে দীপার মনে হলো সে একটু বাড়াবাড়িই করেছে। কিন্তু অসীম তার সত্ত্বেও তার সঙ্গে বন্ধুত্ব করতে চাইল। সে কোনো ছেলে মেয়েকে প্রকাশ্য বন্ধুত্ব আকাঙ্ক্ষা করতে শোনেনি। ছেলে মেয়েদের মধ্যে আন্তরিক সম্পর্ক মানে একটা পরিণতি, এমন ধারণাই তৈরি আছে। শেষের কবিতা লাবণ্য এবং অমিত রায় যতই বন্ধুত্বের কথা বলুক, সেটা কখনোই ছেলে মেয়ের অথবা ছেলেই বা মেয়েতে বন্ধুত্ব নয়। হে বন্ধু, বিদায় শব্দ তিনটি মধ্যে আর এক ধরনের আরতি না পূরণ হওয়ার কান্না আছে। স্কটিশ চার্চ কলেজে পড়াশোনার একটা চমৎকার আবহাওয়ায় আছে। কলেজে কয়েকজন অধ্যাপক তো রীতিমতো বিখ্যাত, যেমন কনক বন্দ্যোপাধ্যায়। এই সুদর্শন মিষ্টিভাষী পৌরকে খুব ভালো লাগে দীপার। এখন তো পড়াশোনা রীতিমতো মাঝ পর্যায়ে। হোস্টেলে আর কলেজ ছাড়া কোনো কিছুতেই মন দিতে সে নারাজ। নিজেকে দাঁড় করাতে হবে, অনেক উপরে উঠতে হবে, এ ধরনের প্রতিজ্ঞা প্রতিনিয়ত করে চলেছে দীপা। বিএ পরীক্ষা দেওয়ার পর MA না পড়ার সিদ্ধান্ত সে নিয়ে ফেলেছে। সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসলে আরও বেশি কাজ হবে। MA পাশ করে কোনো স্কুল অথবা কলেজে চাকরির জন্য ঘুরে বেড়ানোর কোনো মানে হয় না। মায়া অবশ্য ইংরেজি নিয়ে MA পড়বে। এত কাণ্ড করেও মেয়েটা ভালো ছাত্রী হিসেবে ঘোষাল স্যার কিংবা সুনীল মুখোপাধ্যায়ের খুব প্রিয়। মায়ার আকাঙ্ক্ষা ইংরেজিতে অধ্যাপনার সঙ্গে নাটক করে যাওয়া। ওদের দলে বেশ কয়েকবার যাওয়ার জন্য বলেছিল মায়া। দীপা আগ্রহ দেখায়নি। গ্লোরিয়ারা সব করেছে, শুধু পড়াশোনা ছাড়া। মেয়েটা বই নিয়েই বসতে চায় না। ওদের ছেলে বন্ধুর সংখ্যা এত যে পড়ার সময় পায় না। অনেক রাত্রে ফেরার জন্য এর মধ্যে দুবার সুপারের কাছে ওয়ার্নিং খেয়েছে। আপাতত যে সমস্যাটা বড় হচ্ছে তা হলো পুজোর ছুটি আসছে। এই সময় একমাত্র বিদেশিনী ছাড়া হোস্টেলে কোনো ছাত্রী থাকে না, থাকারও কথা নয়। দরোয়ান ছাড়া ঠাকুরিরা ছুটিতে যায় পালা করে। কিন্তু দীপা এবার কী করবে? কলকাতায় পড়তে আসার পর থেকে অঞ্জলি তাকে কোনো চিঠি লেখেনি। মাঝে একবার মনোরমা আশীর্বাদ জানিয়ে একটা পোস্ট কার্ড লেখেন। অমরনাথের শেষ চিঠি এসেছিল মাসখানেক আগে। হাতের লেখা বেশ কাঁপা। চাকরিতে জয়েন করে তিনি আবার ছুটি নিয়েছেন। এভাবে চললে আর কিছুদিনের মধ্যে তাকে উইদাউট পে হতে হবে। সেখানে সংসার চালানোর দুশ্চিন্তা প্রবল হয়ে উঠেছে। তবে এসব ব্যাপারে নিয়ে দীপা যেন কোনো চিন্তা না করে। ওরা কেউ জানতে
চাননি কবে দীপার পুজোর ছুটি হচ্ছে এবং সে কবে আসছে। দীপা জানে সুর কেটে গিয়েছে, মূলত অঞ্জলি ব্যবহারেই এটা ঘটেছে। এতদিনের সম্পর্ক হঠাৎ কী করে বিচ্ছিন্ন হয়ে যায়? মানুষের কোনো সম্পর্কই কি শিকড় ধরে উঠে আসে না, নাকি শিকড়গুলো সময় বুঝে আলগা হয়ে যায়? কিন্তু এসব সত্ত্বেও যেটা সত্যি, পিছনে ফিরে তাকাতেই দীপার বুকের ভিতর টনটনানি শুরু হয়ে যায়। কত সুন্দর স্মৃতি, অঞ্জলি, মনোরমা, কত মেহের ছবি, আদুরে ভঙ্গি। রেজাল্ট বেরোবার পর অমরনাথের তাকে জড়িয়ে ধরে কেঁদে ওঠা, এসব যখন বুকের ভেতর ছটফট করে, তখন আজকের অভিমান ধুয়ে মুছে একসা হয়ে যায়। দীপা ঠিক করলো, শেষবার যদি হয় হোক, তবুও সে এবারে চা বাগানে যাবে একাই। সুভাষচন্দ্র অবশ্য প্রতি মাসে একবার করে আসেন খোঁজ নিতে। আশ্চর্যের ব্যাপার, তিনি কখনো দীপাকে তার বাড়িতে যেতে বলেন না। তার কথাবার্তা মোটামুটি এক ধরনেরই থাকে, পড়াশোনা যেন ফাঁকি না দেওয়া হয়। MA পাশ করে স্কুলের শিক্ষিকা না হলে সারা জীবন কষ্টে থাকতে হবে। সে যে সুযোগ পাচ্ছে তা বাংলাদেশের খুব কম ছেলেমেয়েরাই পায়। পরে অমরনাথের প্রসঙ্গে চলে যান তিনি। এত বছর চাকরি করে তিনি নিজের ভবিষ্যতের কথা চিন্তা করেনি, ছেলেদের অথবা স্ত্রীর কথা ভাবেনি। তার ফল এখন ভোগ করতে হচ্ছে তাকে। সুভাষচন্দ্রের ধারণা, চিরকালের জন্য অমরনাথ অকর্মণ্য হয়ে গেলেন। এত দূর থেকে তার পক্ষে কিছু করা সম্ভব নয় বলে তিনি জানিয়ে গেলেন। সিদ্ধান্তটা নিয়ে নিল দীপা। আগামী 2.5 বছরের মধ্যে বড় জোর 3 বছর সে সময় নেবে একটা চাকরির জন্য উপযুক্ত হতে। সেই 3 বছরে বড় জোর 6,000 টাকা তার নিজস্ব খরচ হবে। এবার পুজোর ছুটিতে গিয়ে ওই টাকাটা বাদ দিয়ে ব্যাংকের বাকি টাকা সে অমরনাথের হাতে তুলে দিয়ে আসবে। ফার্স্ট ইয়ার থেকে শেষ পর্যন্ত যে টাকাটা তার জন্য খরচ হবে তা সুদে আসলে ফেরত দেবে অঞ্জলিকে। চাকরিটা পেয়ে গেলে জীবনে এই ঋণ সে কখনো বহন করবে না। অসীমের সঙ্গে কলেজে তার প্রায় দেখা হচ্ছে। কোনো ছেলের সঙ্গে কোনো মেয়েকে নিয়মিত কথা বলতে দেখলেই গল্প চালু হয়। কিন্তু যেহেতু অসীমকে এখন খারাপ লাগছে না, তাই গল্পের ব্যাপারটাকে সে কেয়ার করছে না। অসীম তার সঙ্গে হোস্টেল পর্যন্ত প্রায় হেঁটে আসে। ছুটির দিন 10 আগে হঠাৎ কলেজ ছুটি হয়ে যাওয়ায় দীপা ঠিক করলো শিয়ালদা স্টেশনে যাবে টিকিট কাটতে। যাদবপুর থেকে রাধা নামের একটি মেয়ে শিয়ালদা স্টেশনে আসে ট্রেন চেপে। ওর তেমন বন্ধুবান্ধব নেই। শাড়ি জমা দেখলে বোঝা যায় অবস্থা তেমন ভালো নয়। দীপার সঙ্গে কয়েকবার কথা বলেছে, কথায় এখনও পূর্ববঙ্গে টান আছে। দীপা রাধাকে জিজ্ঞাসা করলো, তুমি কি বাড়িতে ফিরছ? রাধা মাথা নাড়ল। হ্যাঁ। দীপা জিজ্ঞাসা করলো, বাসে যাবে? বাসে অনেক পয়সা লাগে, আমি স্টেশন পর্যন্ত হেঁটে যাই, সেখান থেকে ট্রেনে। ভালোই হলো, আমি তোমার সঙ্গে শিয়ালদা পর্যন্ত যাব, আপত্তি আছে? রাধা জেনে খুশি হলো। আমি কিন্তু হেঁটে যাই। দীপা হাঁটতেই চাইল। কলেজের গেটের বাইরে অসীম দাঁড়িয়েছিল। ওদের উল্টো দিকে হাঁটতে দেখে জিজ্ঞাসা করলো দূর থেকেই, ওদিকে কোথায় যাওয়া হচ্ছে? দীপা বলল, স্টেশনে। মানে? টিকিট কাটবো? ও, একটু হকচকিয়ে গেল অসীম। দীপা কথা না বাড়িয়ে রাধার সঙ্গে হাঁটতে লাগলো। সে প্রশ্ন করলো, তুমি যাদবপুরে থাকো? এত দূরে পড়তে এলে কেন? এই কলেজে নাকি বিবেকানন্দ পড়েছিলেন, তাই বাবা এইখানে ভর্তি করলেন। তোমার বাবা কি করেন? কাটা কাপড়ের ব্যবসা, হাটে। হাট? কলকাতায় আবার হাট বসে নাকি? রাধা হাসলো। তুমি জানো না কলকাতায় অনেকগুলো হাট বসে? তোমরা কবে এসছো পূর্ববঙ্গ থেকে? আমরা বলি পাকিস্তান যে সালে ইন্ডিয়া স্বাধীন হয় তার পরের সালে 1948-এ বাসায় আসতে চাই নাই, কিন্তু আর একদিন থাকলে আমরা সব খতম হইয়া যাইতাম। আসার সময় যে কি কষ্ট তা তোমরা বুঝবা না। এখানে কি বাড়ি ভাড়া করা আছো? না, কলোনি। যে যার মতো জমি দখল কইরা বইসা পড়েছে। তুমি এখানকার স্কুলে পড়েছো? কলোনি স্কুল। এই রে, আমি একদম দেশের ভাষা কইয়া ফেললাম। তাতে কি? চা বাগানে আমার একজন মাস্টারমশাই ছিলেন, তিনিও তার দেশের ভাষায় কথা বলতে ভালোবাসতেন। মাতৃভাষায় কথা বলতে তো আরাম লাগে। তুমি অন্যরকম। আচ্ছা, এই যে তুমি যাদবপুর থেকে শিয়ালদায় ট্রেনে আসো, সেখান থেকে হেঁটে কলেজে এত কষ্ট করো কেন? করি কারণ পয়সা নাই।
বাবাই তো কিছু দিতে পারে না, আমরা অনেকগুলো ভাই বোন। সকালে আর সন্ধ্যায় আমি দুটো মেয়েরে পড়াই, তা 20-25 টাকা হয় জানো। কলেজের অন্য সবাইকে দেখে ভাবি ভগবান তাদের কত সুখে রাখছেন। দীপা অবাক হয়ে তাকালো। একই কলেজে গ্লোরিয়ারা পড়তে এসছে, আবার রাধার মতো মেয়েও। কেউ সেন্টের দাম, শাড়ির রং নিয়ে কথা বলে, কেউ খিদে চেপে থাকে। সে জিজ্ঞাসা করলো, এই যে তুমি একা আছো, তোমার বাবা মা বাড়ির লোকজন এতে কখনো আপত্তি করেনি? প্রথম প্রথম কেউ করতো, এখন করে না। কলোনিতে এখন সবাই উনুন ধরা বা চিন্তা, এসব নিয়ে ভাববার সময় কোথায়। আমি যদি বিএ পাস করে একটা কলেজে চাকরি পাই, তাহলে আমাদের পরিবারটা বেঁচে যাবে। সবাই যখন এটা জানে তখন বাধা দেবে কেন? রাধা হাসলো। ওরা শিয়ালদা স্টেশনে ঢুকলো। নিত্য আসা যাওয়া করলেও রাধা মেন স্টেশনে অনেক কিছুই চেনে না। জিজ্ঞাসাবাদ করে জলপাইগুড়ি টিকিট কাটলো দীপা। তারপর বলল, চলো কিছু খাই। না থাক। মাথা নাড়ল রাধা। কেন, কি খেয়ে বেরিয়েছে তুমি? রাধা ঠোঁট কামড়ালো। চোখে চোখ পড়তে দৃষ্টি সরিয়ে নিল দীপা। তবু জিজ্ঞাসা করলো, ভাত খেয়ে আসোনি? আজ আমাদের ভাত হয় নাই, হয়তো এখন হবে। ও, তাহলে তোমার খিদে পেয়েছে নিশ্চয়। থাক, ভাই বোনের বোধ হয় খাওয়া হয় নাই, আমি খাই কী করে? মাঝে মাঝে রাধা সতর্ক করে ক্রিয়াপদ ব্যবহার করে। দীপা আর কথা বাড়ল না। সে অন্তত 10টা টাকা রাধাকে দিতে পারত, কিন্তু সেটা দিতে কুষ্টা লাগলো। এরকম একটা লড়াই করা মেয়েকে সাহায্য করতে চাইলে সে অপমানিত বোধ করতে পারে। রাধা জিজ্ঞাসা করলো, তুমি ফিরতে পারবা? একসাথে ফিরতে পারবো? কোনো অসুবিধা নাই, একদম সোজা রাস্তা, মানিকতলা পর্যন্ত। দীপা মাথা নাড়ল। একগাল হেসে রাধা তার ট্রেন ধরতে গেল। মাথার ভেতর এখন চিন্তা টানা পড়ে। রাধা কি বাংলাদেশের মেয়ে নয়? এখন এই সময় যে দেশে পুরুষেরা মেয়েদের ঘরের বাইরে একা যেতে দিতে চায় না, যে দেশে মেয়েরা পুতুল খেলে সুখ পায়, সেই দেশে মেয়ে রাধা। ও নিশ্চয় এক নয়। রাধাদের মতো মেয়েরা কি দিন দিন বেড়ে যাবে বাংলাদেশে? সেই প্লাবন এলো, এই সময় ঘর কোনো ভীত মেয়ের দল কি আগল ভেঙে বেরিয়ে আসবে? অন্যমনস্ক ছিল দীপা। প্ল্যাটফর্মে বাইরে চুপচাপ দাঁড়িয়েছিল সে। হঠাৎ লক্ষ্য করলো দুজন লোক তার খুব কাছে ঘেঁষে বের করে কিছু বলে চলে গেল। ব্যাপারটা ভালো মতন বোঝার আগেই আবার একজন ফিরে এলো। আকাশের দিকে তাকিয়ে এবার স্পষ্ট গলায় কথা বললো হাঁটতে হাঁটতে, চলো পেছনে পেছনে এসো। সঙ্গে সঙ্গে ঝাঁকুনি খেলো সে। লোকটার স্পর্ধা কি! একটা মাঝবয়সী মানুষ, তাকে কি ভেবেছে? যারা ডাকলেই পেছন পেছন যায়, তাদের সঙ্গে কি কোনো মিল আছে তার? দীপার ইচ্ছে করছিল লোকটাকে ডেকে কৈফিয়ত চায়, কিন্তু নিজেকে সামলালো। লোকটা এবার খানিক দূরে চলে গিয়ে উদ্বিগ্ন চোখে তাকে দেখছে। দীপা ডান দিকে এগিয়ে গেল, আবার সার্কুলার রোড ধরে হাঁটবে, আর তখনই পেছন থেকে চিৎকার ভেসে এলো, এই দীপা বলি, 1 মিনিট। অবাক দীপা মুখ ফিরিয়ে দেখলো অসীম প্রায় দৌড়াতে দৌড়াতে বের হচ্ছে স্টেশন থেকে। কাছে এসে হাসলো। সারাটা স্টেশন খুঁজে কোথাও পায়নি, টিকিট কাটা হয়ে গিয়েছে? দীপা মাথা নাড়লো। হ্যাঁ, মানে শুনলাম স্টেশনে আসা হচ্ছে, তাই চলে এলাম। সেই মেয়েটা কোথায়? ওর বাড়ি চলে গিয়েছে। ও হোস্টেলে তো। ইদানিং অসীমের কথা বলছে এভাবেই, তুমি বা আপনি এড়িয়ে যাচ্ছে। দীপা হাসলো। হোস্টেলে তো ফিরতেই হবে, হাতে সময় থাকলে কফি হাউসে যাওয়া যেত। কফি হাউস? এই তো কলেজ স্ট্রিটে, হেঁটে গেলে প্রায় 10 মিনিটও নয়। নামটা এর মধ্যে অনেকবার কানে এসছে। কলকাতার সমস্ত বুদ্ধিজীবীরা, শিল্পীদের নাকি সেখানে জমজমাট আড্ডা বসে। আগ্রহটা পেয়ে বসলো। সে রাজি হলো। হ্যারিসন রোডে ধরে অসীমের পাশাপাশি হাঁটতে শুরু করলো দীপা। কফি হাউসে মেয়েরা যায়, আমি একা হয়ে পড়বো না তো? আমি আছি তো। মেয়েরা তো যায়, তবে সংখ্যায় খুব বেশি নয়। অসীম কথা ঘোরালো। কবে জলপাইগুড়ি যাওয়া হচ্ছে? যেদিন ছুটি হবে, কালী পুজোর পরে ফেরা হবে। কালী পুজোর পরে ফেরা? হ্যাঁ। ও কেন? না এমনি, আমি ফিরতে নাও পারি। মানে? জন্মাবার পরে আমি যাকে বাবা বলে এসছি, তিনি খুব অসুস্থ। বাবা বলে এসছি মানে? কারণ তিনি আমার জন্মদাতা বাবা নন। মা মারা গিয়েছিলেন আমার জন্ম দিয়েই। আমি মাসি মেসোর কাছেই মানুষ হয়েছি, তাদেরই মা বাবা বলি। ও, অসীমের মুখ গম্ভীর হলো।
ওর কি হয়েছে? বুকের অসুখ, সেই সঙ্গে ব্লাড প্রেশার। কিন্তু তোমাকে তো পড়াশোনা শেষ করতেই হবে, বেশ জোরের সঙ্গে বলল অসীম। দেখি, ইচ্ছে করেই নিজের গল্পের খানিকটা দীপা বলল। কিন্তু সেটা শুনে অসীম যে অসতর্ক হয়ে তুমিতে নেমে আসবে বুঝতে পারেনি। আশ্চর্য, দেখি মানে? দীপাবলি, তুমি আর 5টা মেয়ের মতো নাও, তুমি একদম তোমার মতো আলাদা। পড়াশোনা ছেড়ে দেওয়া তোমার পক্ষে অসম্ভব। আমি আলাদা কেন? আলাদা বলেই তুমি মায়ার মতো বেপরোয়া নয়, আবার অন্য মেয়েদের মতো বোকা ভীরু মোটা দাগের কিছু তোমার চরিত্রে নেই। আর এই জন্যই তোমার সঙ্গে কথা বলতে, তোমার সঙ্গ পেতে আমার ভালো লাগে। কিন্তু জীবনানন্দ দাশকে আমি রবীন্দ্রনাথের চেয়ে বড় কবি বলতে রাজি নয়। আমি তর্ক করব না, কিন্তু জীবনানন্দ সত্যিকারের কবি, তা নিয়ে তো কোনো দ্বিমত নেই। হ্যারিসন রোড থেকে সংস্কৃত কলেজের রাস্তায় ঢোকার সময় অসীম বলল, তুমি কিন্তু আমার খুব ভাবনায় ফেলে দিলে। সত্যি পড়া ছেড়ে যাবে? আমার জন্য এত ভাবনা হচ্ছে কেন? অসীম একটু হকচকিয়ে গেল। কিছু ব্যাখ্যা করার জন্য ভাবতে গিয়েও সে হাল ছেড়ে দিল। দীপা ততক্ষণে একটা বাইরের দোকানের সামনে গিয়ে দাঁড়িয়েছে। যেসব বই ডিসপ্লের জন্য রাখা আছে তার একটির দাম জিজ্ঞাসা করলো। অসীম পাশে এসে দাঁড়িয়েছে। কী ব্যাপার? আইএএসের কোশ্চেন পেপার কিনছো? উল্টে পাল্টে দেখবো বলে দাম দিয়ে দিল সে। হাতে আর বেশি পয়সা রইল না এখন। অসীম বলল, আপনাকে আমি মোটেই বুঝতে পারি না। হাঁটা শুরু করে দীপা বলল, বোঝার কী দরকার? আমার নিজের প্রয়োজনেই বুঝতে চাই। মানে? দীপা বলি, আপনাকে আমি বন্ধু হিসাবে পেতে চাই। ওমা, বন্ধু না হলে এতটা পথ একসঙ্গে হেঁটে আসতাম নাকি? ডান দিকে একটা বাড়ির সিঁড়ির ধারে দোতলায় উঠে এলো দীপা অসীমের সঙ্গে। আর ওঠা মাত্র যেন বাজারের শব্দ পেল, কানে তালা লাগার জোগাড়। বিশাল হল ঘরে দরজায় দাঁড়িয়ে সে হতভম্ব। এত টেবিল, এত চেয়ার, এবং সেগুলো জুড়ে বসে বিভিন্ন বয়সের মানুষেরা একই সঙ্গে নিজেদের মধ্যে আলাদা আলাদা কথা বলে যাচ্ছে। তাকে দেখা মাত্র নিজের কাছাকাছি টেবিলে ছেলেরা কথা থামিয়ে উৎসুক চোখে তাকালো। দীপা বলল, অসীমই অস্বস্তিতে পড়েছে। সে বলল, চলো ওপরে যাই, ওখানে খালি টেবিলে পাওয়া যেতে পারে। অতএব 3তলায় ইউ প্যাটার্নের বসার ব্যবস্থা। বাঁদিকের হাতায় খালি টেবিল পাওয়া যেতে সেখানেই বসলো। ওরা এখান থেকে ডান দিকে মুখ পকিয়ে দোতলায় ভিড়টাতে স্পষ্ট দেখা যায়। দীপা দেখলো দোতলায় অনেকেই মুখ উঁচু করে তাকে দেখার চেষ্টা করছে। এই সময় অসীম জিজ্ঞাসা করলো, কি কফি খাবে? ঠান্ডা না গরম? কফি খাওয়ার চল উত্তরবঙ্গে একদম নেই। দীপার মনে হলো ঠান্ডা কফির দাম নিশ্চয়ই বেশি হবে। ধরন দেখে মনে হচ্ছে অসীমই দাম দেবে। সে বলল, গরম। অনেক টাকাটাকির পর বেহারাকে অর্ডার দিতে পারলো অসীম। দীপা জিজ্ঞাসা করলো, এত লোক একসঙ্গে কথা বলে, ওদের মাথা ধরে না? অভ্যেসের ব্যাপার। অসীম হাসলো। অভ্যেস করতে হলে রোজ আসতে হয়? ওদের অন্য কোনো কাজকর্ম নেই? নিশ্চয়ই আছে, তবে আলোচনা করতে কারো কাজ। তুমি এই আইএএস দেবে? ইচ্ছে তো আছে। তাহলে তো গ্র্যাজুয়েট হতে হবে। নিশ্চয়। উত্তরটা শোনা মাত্র অসীমের মুখে হাসি ফুটলো। দীপা জিজ্ঞাসা করলো, আমার কথা থাক, তুমি যখন শেষ পর্যন্ত তুমিতে নামলে, আমিও তুমি বলছি। পড়াশোনা শেষ করে কি করবে ঠিক করেছো? এমএ করে পড়াবো। আমাদের বাড়িতে সবাই ব্যবসাদার। বাহ! দীপা হাসলো। এ তো গোত্র ছাড়া ব্যাপার। আমরা 3 ভাই। বাবা 3 বছর হলো মারা গিয়েছেন। বড় বাজারে বড় ব্যবসা আছে। দাদারা দেখে ব্ল্যাকে প্রচুর টাকা জমাচ্ছে। আমার ওসব ভালো লাগে না। আমি জীবনটাকে অন্যভাবে দেখতে চাই। রুচি, শিক্ষা, সৌজন্য দিয়ে গড়া একটা জীবন। অসীম হাসলো। বাড়িতে আমার পজিশনটাই ভালো নয়। ব্যবসায় আমার আইনত অংশ আছে বলে কেউ কিছু বলতে পারে না। কলেজ স্ট্রিট থেকে হেঁটে এলো দীপা। হাঁটতে কোনো অসুবিধা হলো না। অসীম কিন্তু সারাটা পথ প্রায় চুপচাপই ছিল। কথা না বলায় অসীমকে বেশ ভালো লাগছিল দীপার। ওর ষষ্ঠ ইন্দ্রিয় অসীমকে ইতিমধ্যে পড়ে ফেলেছিল। একটা তীরে অনুভূতি মনে শিরায় শিরায় ছড়িয়ে পড়েছে। চেষ্টা করেও তা থেকে পরিত্রাণের পথ নেই। আর এই সময় অসীম একদম চুপচাপ পাশে হেঁটে এসছে বলেই তা আরও দ্রুতগামী হয়েছে। কলেজের গেটে পৌঁছে অসীম জানতে চাইল, কাল দেখা হবে? ছোট্ট শব্দটা উচ্চারণ করে দ্রুত ভেতরে ঢুকে গেল দীপা।
কান গরম, শরীরে অদ্ভুত উষ্ণতা। ঘরের ভেজানো দরজা খুলে শুয়ে পড়তে গিয়ে থমকালো সে। নিজের খাটে ওপর হয়ে শুয়ে গ্লোরিয়া চাপা কাঁদছে। দীপা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? মুখ তুলল গ্লোরিয়া। আই অ্যাম ফিনিশড। ও আমাকে বিট্রে করেছে। কে? দীপা হতভম্ব। আমার বয়ফ্রেন্ড। হি ইজ এ চিট। অল দ্য বয়েজ আর চিট। কোকিয়ে উঠল মেয়েটা। তবু কেন যে ওদের প্রেমে আমাদের পড়তে হয়? ঈশ্বর! আমার এই অডিও বুকটি শোনার জন্য থ্যাংক ইউ সো মাচ।